আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। কেন বিয়ে করতে চান আমাকে? মানুষ কেন বিয়ে করে? কেন কেন টেল মি, কেন বিয়ে করে? আমার দিকে এগিয়ে আসতে আসতে প্রশ্নটা ছুঁড়ে মারলেন লোকটা। উনি আবারও বলে উঠলেন, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে চাই সুইটহার্ট। আই মিন, আমার ভালোবাসে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। বাই দ্য ওয়ে, আমি কখনো কাউকে কৈফিয়ত দেই না। তুমি বলে উত্তরটা বললাম, নয়তো বলতাম না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। তাচ্ছিল্যের কণ্ঠে বললাম, কিন্তু আফসোস আপনার আশা পূর্ণ হবে না। কথাটা বলে গাড়ির দরজা খুলতে নিলাম, কিন্তু দৃঢ় শক্তি লাগিয়েও দরজাটা খুলতে পারলাম না। কপট রাগ নিয়ে লোকটার দিকে তাকালাম। ড্রাইভারের ড্রেস পরা লোকটা বুকে হাত দিয়ে দুর্বল গলায় বললেন, হাই, তোমার এই রাগী চোখজোড়া সোজাসুজি বুকে আঘাত করে, সেটা কি জানো নিশা পাখি? দরজা খুলছে না কেন? দরজা খুলুন, আমাকে যেতে দিন। আমার কথায় পাত্তা না দিয়ে সোজাসুজি গাড়ির সিটে জোরে সোরে আঘাত করলেন উনি। আমি চমকে উঠে ওনার ভাবভঙ্গি দেখতে লাগলাম। ভার গলায় বললেন, আয়াশ চৌধুরীর কথা এখনও শেষ হয়নি, আর যতক্ষণ শেষ হচ্ছে ততক্ষণ এখান থেকে বের হতে পারবে না তুমি। রাগে কটমট করে উঠলাম আমি। আয়াস চৌধুরী, এই নামসহ এই মানুষ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণাদায়ক করে তুলেছে। গাড়িতে নিজের হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকলাম। এমন একটা অসহ্যকর লোকের সাথে থাকার মানেই হয় না। এক পর্যায়ে আমার হাত টেনে ধরলেন উনি। এই গরমে ঘেমে একাকার হয়ে পড়েছি। উনি চোখ মুখ শক্ত করে আমার মুখের উপর ফু দিতেই আমি অন্য দিকে তাকালাম। কড়া কণ্ঠে বললাম, হাতটা ছাড়ুন, নয়তো চিৎকার করে ডাকবো সবাইকে। উনি মন মাতানো হাসি দিয়ে অন্য হাত দিয়ে গাড়ির এসি অন করে দিলেন। আশেপাশে কৃত্রিম ঠান্ডা বাতাস বইতে লাগলো। ঘাম শুকিয়ে যেতে থাকলো। আবারও তৃষ্ণার্ত কণ্ঠে উনি বললেন, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। চাইলেই সব পাওয়া যায় নাকি মিস্টার আয়াস চৌধুরী? আর আমাকে তো কখনোই পাবেন না। চাইতে চাইতে দেখবেন একদিন আমার হাতে আপনার প্রাণটাই বেরিয়ে গেছে। আয়াস আমার হাতটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। উনি আমাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বললেন, আমি তো তোমার মতামত জানতে চাইনি, আমি আমার কথা তোমাকে জানালাম। বিয়েটা তো তুমি না চাইলেও হবে, চাইলেও হবে। স্বপ্ন দেখা ভালোই, জেগে স্বপ্ন দেখা ভালো নয়। আয়াস আমার কথা শুনে বসে পড়লেন নিজের সিটে। শক্ত গলায় বললেন, নিজেকে এতটাও ইম্পর্টেন্স দিও না সুইটহার্ট। এতটা ইম্পর্টেন্ট তুমি নও। আমাকে চ্যালেঞ্জ করছো তুমি? আপনি যেটা মনে করবেন সেটাই। সাধারণভাবে নিলে সাধারণ কথা, আর চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ। আয়াস বাঁকা হেসে আমার দিকে তাকালেন। সিট থেকে উঠে আমার দিকে হেলে আসতেই আমি কিছুটা সরে গেলাম। ভ্রু উঁচিয়ে তাকাতেই উনি চোখ টিপ দিয়ে পড়লেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড নিশা পাখি, অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমাদের বিয়েটা ধুমধাম করে হবে। হাত ছাড়িয়ে দিল। আয়েশের কথা আর সহ্য হচ্ছে না আমার। ভীষণ রাগ লাগছে। গাড়ির দরজার দিকে সেটে বসতেই গাড়ি খুলে গেল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধরপড়িয়ে গাড়ি থেকে নামলাম। গাড়ির দরজা নিজের সর্বশক্তি দিয়ে লাগলাম, যাকে বলে একজনের রাগ অন্যজনের ওপরে ছাড়া। আয়াস গাড়ির দরজায় হাত রেখে মাথায় হাত দিয়ে হাসতে ব্যস্ত, যার হাসি রাগকে দ্বিগুণ করছে। রাগে কাঁপছি আমি। ইচ্ছে যেন করছে এই মুহূর্তে এই লোকটাকে যদি আমার স্মৃতি থেকে মুছে ফেলতে পারতাম, তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। রাগ চেপে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। অতঃপর ওনার কাছে গিয়ে দৃঢ় গলায় বললাম, এই চ্যালেঞ্জটা তো আপনি কখনোই জিততে পারবেন না আয়াস চৌধুরী। আয়াসের হাসি প্রসারিত হলো। সাথে সাথে চেপে রাখা রাগটাও দাউ দাউ করে চলতে লাগলো আমার মাথায়। আমি কি কোনো জোকস বলেছি? রাগে অন্যদিকে তাকাতেই উনি গাড়ির ভিতর থেকে হাত বাড়িয়ে আমার গাল ছুঁয়ে বলে উঠলেন, যদি আমি চ্যালেঞ্জ জিতে যাই তবে আমি কি পাবো? আগে জিতে তো দেখান,
তারপর কি পাবেন দেখা যাবে। কথাটা বলেই পেছন ফিরে হাঁটতে নিলাম আমি। মনে মনে ওই লোকটার প্রায় 64 গোষ্ঠী শুদ্ধ করে ফেলেছি। কিছু দূর এগোতেই ওড়নায় টান পড়ল, সাথে সাথে পা থেমে গেল। চোখ মুখে বিরক্তির ছাপ পড়ল, সেই সাথে রয়েছে কপট রাগ। ডান হাতে ওড়না ধরে টানতে টানতে রাগ দমানোর বৃথা চেষ্টা করে বললাম, ওড়নাটা ছাড়ুন, এসব কেমন অসভ্যতা। পেছন থেকে কোনো উত্তর এলো না। আমি ওড়না টানতে ব্যস্ত। আবারও বললাম, কি হলো, ওড়না ছাড়তে বললাম না? কথা কানে যায় না আপনার? এবারও উত্তর না পেয়ে একরাশ ঘৃণা দিয়ে তাকালাম। গাড়ির দিকে নজর যেতেই লজ্জা পেলাম। আয়াস ঠোঁট কামড়ে হাসছেন। গাড়ির বাইরের আয়নার সাথে সুন্দরভাবে বেঁধে আছে ওড়নাটা। দম ফেলে এগিয়ে ওড়নাটা ছাড়িয়ে নিতেই আমাকে চমকে দিয়ে উনি হুট করে গাড়ি থেকে মাথা বের করলেন জানালা দিয়ে। আমি 2 ধাপ পিছিয়ে যেতেই ঠোঁটজোড়া শুরু করে বললেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি নিশা পাখি, বিয়ের জন্য তৈরি থেকো। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না সেটা নিশ্চয়ই জানেন। আমার কথা শোনা সত্ত্বেও উনি আগের মতোই কনফিডেন্সের সাথে বললেন, আই নো দ্যাট, কিন্তু তোমার বাবা, আই মিন আমার হবু শ্বশুর মশাই, এই আয়াস চৌধুরীর হাতেই তোমাকে তুলে দেবে, মিলিয়ে নিও। আমি হো হা করে হাসলাম। পচা করার ভঙ্গিতে বললাম, আপনি দেখতে থাকুন দিবা স্বপ্ন, পূরণ আর করতে পারবেন না। আমার প্রতি উত্তরে আয়েশ একটু হাসলেন। আমি প্ল্যাটফর্মের দিকে ঘুরে হাঁটতে লাগলাম। আমি আনিশা রাইসাদার সাবিহা। আর এতক্ষণ যার সাথে কথা বললাম, অবশ্য কথা বললাম বলে ভুল হবে, যার সাথে আমার তর্কাতর্কি চলল উনি আয়াস চৌধুরী। আমার দেখা সব থেকে বিরক্তিকর মানুষ, জঘন্য মানুষও বটে। লোকটাকে ঘৃণা করার কোনো অজুহাত দরকার নেই। ঘৃণা করার কারণগুলো আপনা আপনিই এসে যায়। সকালে বাইরে বেরিয়েছিলাম একটা কাজে। দুর্ভাগ্যবশত বাড়ির গাড়ি বাবা আর ভাইয়া নিয়ে গিয়েছিল, তাই রাস্তায় দাঁড়াতেই একটাও রিক্সা বা গাড়ির দেখা পেলাম না। কয়েক মিনিটের ব্যবধানে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। ভেতরে থাকা ড্রাইভার বলে উঠল, ম্যাম, গাড়ি আপনার বাবা পাঠিয়েছেন। আমি কিছুটা খুশি হয়ে গাড়িতে উঠে পড়েছিলাম, কেননা বাবার গাড়ি এবং এই গাড়ির মাঝে কোনো পার্থক্য ছিল না। কিছু দূর যেতেই গাড়ির সামনের আয়নায় একজোড়া চোখ চকচক করে উঠল। চোখজোড়া আমার দিকে তাকাতেই খানিকটা ভড়কে গেলাম। ভয়ার্থ গলায় বললাম, কে আপনি? ড্রাইভারের মুখ থেকে বেরিয়ে এলো, আমাকে চিনতে পারছো না নিশা পাখি? নিশা পাখির শব্দটা শুনে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়লাম। বুঝতে দেরি রইল না এই লোকটাকে। সাহস নিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আপনার সাহস হয় কী করে? গাড়ি থামান, আমি এক্ষুনি নামবো। সঙ্গে সঙ্গে জোরে গাড়ি ব্রেক দিয়ে থামিয়ে দেন আয়াস। দ্রুত আমার দিকে ঘুরেই বলে ওঠেন, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। এই লোকটার সাথে পরিচয় হওয়ার পরের দিন থেকে আমার জীবনটা অশান্তিতে ভরিয়ে তুলেছে। সব থেকে বড় কথা, উনি একজন গ্যাংস্টার। আমার চোখের সামনে একজনের হবু বরকে মেরে ফেলেছেন, তাও বিয়ের রাতে। আর কোনো কারণ লাগে না তাকে ঘৃণা করার। জানি না ওনার মাথায় ঠিক কী চলছে, তবে এটা জানি ওনার কোনো কথাকে হালকাভাবে নেওয়া যাবে না, কখনোই না। মিনিট 10 হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম। সোজা বাড়িতে ঢুকে পড়লাম। বাড়িতে ঢুকতেই ভাইয়াকে দেখতে পেলাম। ভাইয়াকে দেখে খানিকটা রাগ হলো আমার। আজ যদি ভাইয়া গাড়ি না নিয়ে যেত, ওই লোকটার সাথে দেখা হতো না। আমাকে দেখে প্রশ্ন ছুঁড়ে মারল ভাইয়া, আনিশা, তোর না মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, গিয়েছিলি? আমি সোফায় বসে গা এলিয়ে দিলাম। কপালে ভাঁজ পড়ল। একরাশ বিরক্তি নিয়ে বললাম, আর দেখা, আজ দিনটাই খারাপ যাবে। কেন, কি হয়েছে রে? এভাবে বলছিস কেন? ভাইয়ার কথায় সোজা উঠে বসলাম। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমার কথা বিশ্বাস করবে তো তুমি ভাইয়া? ভাইয়া এবার কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। কিছু একটা ভেবে গলা খাকারি দিয়ে বলল, দেখ বোন, আবার বলিস না আয়াস চৌধুরী তোকে আজকেও জ্বালিয়েছে। সাথে সাথে সোফায় হাত দিয়ে আঘাত করে কিছুটা রেগে মেগে বললাম, যেটা আমার হয়েছে সেটা কেন বলবো না ভাইয়া? তোমরা কেন বিশ্বাস করতে চাও না? ওই লোকটা একটা অসভ্য, একটা জঘন্য মানুষ। ভাইয়া আমার কথায় অবিশ্বাস্য চোখে তাকালো, যেন আমি এমন কথা বলেছি যেটা বলা আমার পাপ। সে কিছুটা দায়সারা ভাব নিয়ে বলল, তুই কেন এমন করিস? হ্যাঁ, না জানি আয়াস চৌধুরীকে নিয়ে তুই কত জল্পনা কল্পনা করিস, যার কারণে এখন আয়াস তোর চারিপাশে ভেসে বেড়াচ্ছে।
এমনকি ওনাকে গ্যাংস্টারও বানিয়ে দিয়েছিস তুই। ওর কতগুলো পার্টি ক্লাব আছে জানিস? আমি এবার ভাইয়ার কথায় কেঁদেই দেব এমন অবস্থা। কাঁদো কাঁদো গলায় বললাম, প্লিজ ভাইয়া, বিলিভ মি, ওই বাজে লোকটাকে নিয়ে কল্পনা করার কোনো মানেই হয় না। ওই লোকটা একটা গ্যাংস্টার। আর আজকে উনি কি করেছেন জানো? ড্রাইভার সেজে আমাকে গাড়িতে বসিয়েছিল। আমার কথায় চড়ে সরে হেসে দিল ভাইয়া। ভাইয়া হাসছে আর আমার অবস্থা কাঁদো কাঁদো। আমার পরিচিত সবার কি এমন হাসার রোগ আছে? আমার কথায় সবাই হেসেই যায়। প্রথমে ওই আয়াস চৌধুরী আর তারপরেই ভাইয়া। আমি যেন প্রচণ্ড অপমান বোধ করলাম। চেঁচিয়ে বলে উঠলাম, ভাইয়া! ভাইয়া পেটে হাত দিয়ে হাসি থামিয়ে কোনো মতে বলে উঠল, লাইক সিরিয়াসলি আনিশা, মানে তোর কি মনে হয় ও তোর প্রেমে এতটাই পাগল হয়েছে যে ওর মতো বড় লোক মানুষ ড্রাইভার সেজে চলে এসেছে? হাউ ফানি আনিশা, তুই প্লিজ চুপচাপ। অপমানের জ্বালায় আর থাকতে পারলাম না। দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, মিস্টার রিক রাইচাদা, আপনি আমার কথায় বিশ্বাস করতে পারছেন না তাই তো? ঠিক আছে, বিশ্বাস করতে হবে না আপনাকে, বাবাকেও করতে হবে না। যেদিন প্রমাণ সমেত হাজির হব সেদিন বুঝবেন। কথাটা বলে আর এক মুহূর্ত থাকার ইচ্ছে হলো না। যেখানে কেউ বিশ্বাসই করে না সেখানে থেকে কি লাভ? আজকাল আমার ভাইও কি না ওই লোকটার দলে চলে গেছে? গটগট করে হেঁটে নিচের রুমে চলে এলাম। সন্ধ্যাবেলায় করিডোর ধরে হাঁটছি আর একটু একটু করে বাদাম চিবুচ্ছি। হঠাৎ কোথা থেকে যেন ভাইয়ার উদয় হলো। তাকে দেখে মুখটা ঘুরিয়ে নিলাম। বাঁকা চোখে তাকিয়ে দেখলাম সে আমার দিকেই আসছে। আমার সামনে এসে দাঁড়াতেই অন্যদিকে ঘুরে গেলাম। 2 পা বাড়াতেই পেছন থেকে ভাইয়ার ডেকে উঠল। আনিশা। পাত্তা দিলাম না। ঘোর রাগ করেছি ভাইয়ার উপর। হাঁটার বেগ বাড়িয়ে দিলাম। ভাইয়া দৌড়ে এসে আমার হাত ধরে বসলো। মুখ ফুলিয়ে বললাম, কি সমস্যা? যেতে দাও। হ্যাঁ, যাবি তো আমার সাথে? আমি ভ্রু কুঁচকে তাকালাম। তীক্ষ্ণ আওয়াজে বললাম, মানে কোথায় যাব তোমার সাথে? ভাইয়া আমার হাত ছেড়ে দিয়ে নিচের বুকে হাত ছড়িয়ে বেশ ভাবসাব নিয়ে পড়ল। পার্টিতে। আজকে পার্টিতে আয়াস চৌধুরী আসছে। মাঝে সাঝে উনি আসবেন সেখানে। আজকেও আসছেন। যদিও আমার সাথে কোনোদিন দেখা হয়নি কাজের চাপে, আজ কাজ নেই, সো আজ যাচ্ছি। আর তুই তো যাবি আমার সাথেই। আজকে তোর সব আজগুবি কল্পনা জল্পনা অবসান ঘটিয়ে ছাড়বো। চল। ভাইয়ার কথায় চোখজোড়া বড় বড় হয়ে গেল, মুখটাও খুলে গেল। আমার রিয়াকশন দেখে ভাইয়া চুটকি বাজিয়ে বলে উঠল, কিরে, আবার কোন কল্পনা জগতে হারিয়ে গেলি? হ্যাঁ? আমি মাথা এপাশ ওপাশ নাড়িয়ে অবিশ্বাস্য কণ্ঠে বললাম, ভাইয়া তুমি কি বলছো এসব? মানে আমাকে ওই অসভ্য লোকটার সামনে আবারও দাঁড় করাতে চাইছো? ইম্পসিবল, আমি যাব না। উফ, আমি যখন বলেছি তুই যাবি তখন যাবি। প্রতিদিন তোর ওসব আজগুবি গল্প আমারও পোষায় না, বাবারও পোষায় না। আমিও ভাইয়ার থেকে দ্বিগুণ বিরক্তি নিয়ে বললাম, আমি যাব না, কিছুতেই না। ওই লোকটাকে দেখলে মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। নিজের ভাগ্যকে আরও কালো করার ইচ্ছে নেই, তুমি চাও। কথাটা বলে রাগ নিয়ে ভাইয়ার পাশ কাটিয়ে যেতে নিতেই ভাইয়া আবারও বাদ সাধল। এই ছেলে আজকে হয়তো প্রতিজ্ঞা করে রেখেছে আজকে আমাকে আবারও ওই আয়েশের সামনে দাঁড় করাবেই করাবে। আমিও কম চাই না। আমি যাব না মানে যাবই না। এরই মাঝে শুরু হলো ভাইয়ার ইমোশনাল ব্ল্যাকমেইল। দেখ, আমি তোর বড় ভাই, আমার এতটুকু কথা মানতে পারবি না? বড় ভাইয়ার কথা তো মাঝে মাঝে মানতে হয়। আমি না বোধক মাথা নাড়িয়ে অসহায় গলায় বললাম, ভাইয়া দেখো, আমাকে তুমি পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে নিয়ে যাও, আমি যাব। যা করতে বলবে তাই করব। কিন্তু ওই লোকটার সাথে মিট করানোর কথা জীবনেও ভেবো না। ভাইয়া আমার কথায় আরও বিরক্ত হলো। আমার হাত ধরে আমার ঘরে নিয়ে এলো টানতে টানতে। স্ট্রেট কাট বলে দিল, আজকে তোর কল্পনার ইতি টেনেই ছাড়বো। আমি জাস্ট টায়ার্ড তোর কল্পনার গল্প শুনে। 10 মিনিটের মধ্যে রেডি না হলে শিওর তোকে আমি ধরে বেঁধে নিয়ে যাব। কথাটা বলে হনহন করে চলে গেল ভাইয়া। আমি তাকে ভেঙিয়ে বললাম, 10 মিনিটের মধ্যে রেডি না হলে শিওর তোকে ধরে বেঁধে নিয়ে যাব। আহা, ওই মহা অসভ্য লোকটার অসভ্যতা তো আর তোমাকে সহ্য করতে হয় না, তাই আমাকে এভাবে বলতে পারছো। যেদিন চোখের গুঁতা দিয়ে দেখাবো সেদিন বুঝতে পারবে। কথাটা বলে রাগের ঠেলায় দরজায় লাথি মারলাম। নিজের প্রতিজ্ঞা ভেঙে হতাশা নিয়ে রেডি হলাম। সাদা রঙের গাউন পরে চুলের মধ্যে একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম। 15 মিনিটের মাঝে তৈরি হতেই ভাইয়ার ডাক পড়ল। আমি উত্তর দিলাম না।
তাই ভাইয়া দ্রুত ঘরে ঢুকে গম্ভীর গলায় বলল, চল। আমি ভাইয়ার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে হাঁটা দিলাম। ড্রয়িং রুম পেরুতেই বাবার সামনে পড়লাম। বাবা ল্যাপটপ ঘাঁটছে, আমাদের দিকে না তাকিয়েই বলে উঠল। কোথায় যাওয়া হচ্ছে শুনি দুই ভাই বোনের? আমি নাক ফুলিয়ে ভাইয়ার দিকে রাগান্বিত চোখে তাকালাম। ভাইয়া হালকা হেসে বলে উঠল, বাবা, আমরা পার্টিতে যাচ্ছিলাম আর কি। আনিশাকেও নিয়ে যাচ্ছি, ওর মাথা থেকে আয়াস চৌধুরীর ভূত নামাতে। এই মুহূর্তে ইচ্ছে করছে ভাইয়ার চুলগুলো ছিঁড়তে। নিজের ইচ্ছে মনের মাঝেই রাখলাম, প্রকাশ করলাম না। বাবা একটু হাসলো, তারপর বলল, ঠিক আছে যা, দুজন ঘুরে আয়। এটাই তো বয়স ঘুরে বেড়ানোর, লাইফ এনজয় করার। তাড়াতাড়ি ফিরে আসিস, কালকে কিন্তু অনেক বড় কাজ আছে। কথাটা বলে ভাইয়ার দিকে তাকালো বাবা। ভাইয়া মাথা নাড়ালো। আমি কিছুই বুঝলাম না। না বুঝে বাবাকে সরাসরি প্রশ্ন করলাম, কোন কাজের কথা বলছো তুমি বাবা? বাবা কিছু বলার আগে ভাইয়া তাড়াহুড়ো করে বলে উঠল, তেমন কিছু না, চল তো, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে ভাইয়া চলে গেল। আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে ভাইয়ার পিছু ছুটলাম। ক্লাবে হাতে ড্রিঙ্কের গ্লাস নিয়ে সবার সাথে হেসে হেসে কথা বলছে আয়াস। তার গাল ভর্তি ছোট ছোট দাড়ি চকচক করছে হালকা আলোতে। গায়ে কালো রঙের কোট যেন বেশ ফুটে উঠেছে। গ্লাসে এক চুমুক দিতে না দিতেই তার সামনে এসে দাঁড়ায় এক মেয়ে। গায়ে চকমকে পোশাক, পায়ে উঁচু হিল, হাতে ড্রিঙ্কের গ্লাস। আয়াস তাকে দেখে হালকা হাসতেই মেয়েটা হাত উঁচু করতেই আয়াস হাই ফাইভ করলো। তারপর গ্লাসের পুরো ড্রিঙ্কস শেষ করে নিল আয়াস। বাড়ির টেবিলে গ্লাস রেখে পকেটে হাত দিয়ে হাস্য উজ্জ্বল গলায় বলে উঠল, হেই জেসিকা, হোয়াটসঅ্যাপ? জেসিকা নিচের মুখটা ভেঙিয়ে বাম হাতের গ্লাসটা ডান হাতে নিয়ে বাম হাতে আয়াসের কাঁধে হাত রেখে বলল, নাথিং স্পেশাল আয়াস। ইউ নো তোমার ওয়েট করি প্রতিদিন ক্লাবে, আর তুমি আসতেই চাও না। আজ কোন ভাগ্যে এলে বলো তো? আয়াস জেসিকার হাত নিচের কাঁধ থেকে নামিয়ে বলল, সব সময় তো টাইম হয় না, আজকে হলো তাই চলে এলাম। আর তোমাকেও সবসময় ক্লাবে পড়ে থাকতে হবে না, গট ইট? নট অ্যাট অল। সবসময় একটা মানুষ তার এই জায়গায় এসে নক করতে থাকে, তখন তো তার ওয়েট করতেই হবে, তাই না? আয়াসের বুকের বাম পাশে হাত দিয়ে আয়াস পিছন ঘুরে বার থেকে কারেক্টার ড্রিঙ্কের গ্লাস নিয়ে সেটা ঘুরিয়ে বাঁকা হেসে বলল, ইয়েস, ইউ আর রাইট। বুকের সেই জায়গায় যদি কেউ চলে আসে, তার জন্য হার্টবিট অলওয়েজ ফাস্ট হয়ে যায়। কথাটা বলেই জেসিকার দিকে ফিরে আয়াস। জেসিকা নিচের গ্লাসে চুমুক দিয়ে বলে, তো বিয়ে টিয়ে করছো কবে? বিয়ে করবে না? ওয়াই নট? বিয়ে তো সবাইকেই করতে হয়, আমাকেও করতে হবে। তো কাউকে ঠিক করে রেখেছো নাকি? জেসিকার কথায় আয়াস তার দিকে তাকালো, চোখ সরিয়ে আনমনে বলে উঠল, এ টু জেড করা হয়ে গেছে, এখন শুধু প্ল্যানিংগুলো এক এক করে সফল করার পালা। জেসিকা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে টুলে বসে পায়ের উপর পা তুলে বলল, সো হু ইজ দ্য লাকি গার্ল? আয়াস কিছু না বলে মুচকি হাসল। গ্লাসে আবারও মুখ লাগিয়ে মেইন গেটের দিকে তাকাতেই মুখ থেকে গ্লাস সরিয়ে ফেলল ও। মাথা এদিকে ওদিকে ঘুরিয়ে গেটের দিকে দেখছে ও। কয়েক সেকেন্ড ভালো করে পর্যবেক্ষণ করার পর ডেভিল মার্কা হাসি দিয়ে উঠল সে। মুখ থেকে শব্দ বেরিয়ে এলো। নিশা পাখি? জেসিকা স্পষ্ট শুনতে পেল না এই লাউড মিউজিকে, তাই সে দাঁড়িয়ে আয়াসের সামনে গিয়ে বলল, হোয়াট? আমি বুঝতে পারলাম না, কি বললে? আয়াস এক হাত দিয়ে জেসিকাকে সরিয়ে দিয়ে আনিশার দিকে এক নজরে চেয়ে থাকলো। অতপর জেসিকার কথায় কর্ণপাত না করে এক পা দুই পা করে এগিয়ে গেল ও। লাউড মিউজিক আর এত ভিড়ের মধ্যে বেশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। ছেলে ও মেয়ে প্রত্যেকে নিজের স্বাচ্ছন্দ্য মতো নাচ গান করছে, একে অপরের উপর ঢলে ঢলে পড়ছে। জিনিসটা দেখে নাক সিটকিয়ে দাঁড়িয়ে থাকলাম আমি। তার ওপর নাকে এসে ঠেকছে তীব্র ড্রিঙ্কের গন্ধ। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া অলরেডি একজনের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। মিনিট দুয়েক পর কথা বলা শেষ হলে আমার দিকে তাকালো সে। আমি চোখ ছোট ছোট করে বললাম, ভাইয়া তুমি কি মাঝে মাঝে এই পার্টিগুলোতে আসো মাইন্ড ফ্রেশ করতে? ভাইয়া কোনো রকম ভঙ্গিমা না করে বলে উঠল, হ্যাঁ, মাঝে মাঝেই তো আসি। কেন? মানে তুমি এসব অসহ্যকর জায়গাগুলোতে আসো মাইন্ড ফ্রেশ করতে? এভাবে কারো মাইন্ড ফ্রেশ হয়?
আমার তো এসব দেখেই দম বন্ধ হয়ে আসছে, বিরক্তিকর গন্ধ আর এসব নাচ গান। ভাইয়া, আমি থাকবো না এখানে। কথাগুলো কপট রাগ নিয়ে বলতেই ভাইয়া আমাকে আশ্বস্ত করে বলল, কিছুক্ষণ থাক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আনিশা, ভালো লাগা শুরু করবে। জানি ভাইয়া আমাকে মিথ্যে আশ্বস্ত করছে, কিন্তু উপায় নেই। ভাইয়া যতক্ষণ আছে এখানেই থাকতে হবে। বেশ বিরক্ত নিয়ে এদিক ওদিক তাকালাম। ভাইয়া হঠাৎ বলে উঠল, সফট ড্রিঙ্কস নিবি নাকি? আমি না বোধক মাথা নাড়ালাম। সঙ্গে সঙ্গে ভাইয়া বাড়ির দিকে তাকিয়ে বলল, তুই নিবি না, বাট আমি নেব, আয় আমার সাথে। কথাটা বলেই বাড়ির দিকে যেতে লাগলো ভাইয়া। আমি চোখ মুখ খিচিয়ে বললাম, আমি যাব না ওইদিকে। এখানেই এত ড্রিঙ্কসের গন্ধ আসছে, ওখানে গেলে নির্ঘাত গন্ধতে অজ্ঞান হয়ে যাব। ভাইয়া আমার কথায় দাঁত কেলিয়ে নিজে নিজে বাড়ির দিকে চলে গেল। আমি দম ফেলে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গের মতো মোটেও ভালো লাগছে না। আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। না জানি আয়াস নামক বিরক্তির ডিব্বা কোথায় রয়েছে, আমার চোখের সামনে না পড়লে হয়। কথাগুলো ভাবছি আর গুটি গুটি পায়ে সাইড দিয়ে হাঁটছি। হুট করে মনে হলো আমার মাথায় কেউ হাত দিয়েছে। পেছন ফিরে তাকানোর আগেই মাথা থেকে ক্লিপ খুলে নিল কেউ। সাথে সাথে চুলগুলো এলোমেলো হয়ে সামনে পেছনে পড়ল। এমন অসভ্যতা কে করলো সেটা দেখার জন্য এক পাহাড়ের সমান রাগ নিয়ে পেছন ঘুরলাম। সাথে সাথে চোখ মুখের রং পাল্টে গেল আমার। আয়াস হাতে ক্লিপ দিয়ে ভ্রু নাচিয়ে চলেছেন। আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখে আয়াস হেসে আমার চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, হোয়াট অ্যান প্লেজেন্ট সারপ্রাইজ! এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। আমি কিছু বললাম না। লোকটার সাথে কথা বাড়াতেই চাইলাম না। ওনাকে পাশ কাটিয়ে আসতেই উনি আবারও আমার সামনে এসে দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে বললাম, এসব কেমন আচরণ? আমার মাথার ক্লিপটা আমায় দিন। উনি বেশ তৃপ্তির সাথে বলে উঠলেন, আহা আহা, রাগী চোখ মুখ খোলা চুল, ঠিক যেন বাঘিনী। বাঘিনী যদি হতে পারতাম সবার আগে আমার হাতে আপনাকে শেষ হতে হতো। কিন্তু আপনার ভাগ্য ভালো। আমার কথায় খানিকটা মজা নিয়ে হাসলেন আয়াস। আমি ওনার হাসিটা হজম করতে পারলাম না। হাত বাড়িয়ে দিয়ে বললাম, ক্লিপটা দিন। অন্যদিকে তাকিয়ে বললাম। লোকটা আমাকে অবাক করে দিয়ে আমার হাতটা ধরে কানে কানে বলে উঠলেন, আমার সাথে ড্যান্স করার এত ইচ্ছে জানতাম না তো। এবার রাগে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম। হাতটা ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। উনি আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে অন্য হাত মুখে ঢুকিয়ে সিটি বাজাতেই ওপরে থাকা ডিজে ছেলেটা তাকিয়ে ইশারা করতেই আয়াস জোরে বলে উঠল। প্লে এ রোমান্টিক মিউজিক। সাথে সাথে গান বন্ধ হলো। সফট রোমান্টিক মিউজিক চালু হলো। আমার দিকে বাঁকা হেসে তাকালেন আয়াস। আমাকে ঘুরিয়ে নিজের কাছে নিয়ে আসলেন। আমার কাঁধে মাথা রেখে বলে উঠলেন, হুম, তো চলো বাঘিনী, তোমার মধ্যে কত দম আছে দেখা যাক। আমি আপনার সাথে ডান্স করব না। আয়াস আমার কথায় পাত্তা না দিয়ে আমার দুহাত ধরে সামনে নিয়ে যেতে থাকলেন আর বলতে লাগলেন, সাইড প্লিজ, সাইড প্লিজ। সবাই সরে গেল। কেউ কেউ সিটি বাজানো আরম্ভ করেছে। আমাকে এদিকে ওদিকে ঘুরিয়ে আবারও নিজের কাছে টানলেন আয়াস। ঘন নিঃশ্বাস নিতে লাগলাম আমি। হাত পা অনবরত কাঁপছে। সেটা খেয়াল করে আয়াস মজার ছলে বলে উঠলেন, কি ভয় তো দেখছি হাত পা কাঁপা শুরু হয়েছে, এতটুকুই দম তোমার? রাগে চোখ বন্ধ করলাম। ততক্ষণে আয়াস আমাকে তার হাতের ওপর হেলিয়ে ফেলেছেন। চোখ খুলে বেশ দুঃসাহস নিয়ে বললাম, দম দেখতে চান? তাহলে দেখুন। কথাটা বলে সোজা হয়ে দাঁড়িয়ে আয়াসকে ঘুরিয়ে দিলাম। ওনার হাত ধরে পায়ের তাল মেলালাম। উনি আমার দিকে ফিরে আমার দিকে এক নজর তাকিয়ে আমার এক হাত ওনার কাঁধে আর এক হাত ওনার হাতে নিয়ে তাল মেলালেন। ফিসফিস করে বলে উঠলেন, এমনি এমনি বাঘিনী বলি না তোমাকে, কিন্তু কি জানো, এটা তোমার সাথে আমার বিয়ে হওয়ার পসিবিলিটির প্রথম ধাপ। আমি ওনার থেকে দূরে সরে গিয়ে ওনার হাত ধরে হেলে গিয়ে আবারও সোজা হয়ে বললাম, স্বপ্ন দেখতে তো সবারই মজা লাগে, কিন্তু আমার মজা লাগবে কখন জানেন? যখন আপনার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। দিন গুনতে থাকো আর ভাবতে থাকো কিভাবে আমাকে এড়িয়ে চলবে। ওনার কথা শেষ হওয়ার সাথে সাথে মিউজিক শেষ হলো। ওনাকে ঘৃণার চোখে দেখতেই উনি এক পা দুপা করে এগিয়ে এলেন। আমার দিকে হেলে বলে উঠলেন, তো আজকে এখানে কি মনে করে? আমাকে দেখতে খুব ইচ্ছে করছিল বুঝি?
আমার এতটাও দুর্দিন আসেনি যে আমার আপনাকে মনে করতে হবে। নেহাত ভাইয়া নিয়ে এসেছে, এমন গুমোট আর ডিসকাস্টিং জায়গায় আসার প্রশ্নই ওঠে না। কথাটা বলে ঘুরে গেলাম ভাইয়ার কাছে যাওয়ার জন্য। তখনই উনি জোরে বলে উঠলেন, অভ্যাস করে নাও, বিয়ের পর প্রায় এখানে আসতে হবে। আফটার অল তোমার স্বামীর বিজনেস এটা, ডিস্কের বিজনেস। আমি ওনার দিকে ঘুরে তাকিয়ে আশেপাশে তাকিয়ে মাথা নাড়িয়ে হালকা কেশে বললাম, আসলে আপনার দ্বারা তো এইসবই সম্ভব। এসব অসভ্যতামি করার জায়গা বানানো ছাড়া আর কি করতে পারেন? ইয়েস, কতটা ভালো করে চেনো তুমি আমায় ভাবা যায়। চোখ মুখ শক্ত করে ওনার দিকে তাকালাম। রাগে কিছুটা একটা বলতে নিতেই কোনো ভারী ও মোটা কাপড় এসে আমাদের ওপর পড়ল। সাথে সাথে আমার কথা বন্ধ হয়ে গেল। মুখেই আটকে গেল রাগ মিশ্রিত কথাগুলো। ভারী কাপড়ের চারিদিকে অন্ধকার নামলো। হাত দিয়ে কাপড়টা নামানোর চেষ্টা করছি, এরই মাঝে একটা রাগ মিশ্রিত কণ্ঠ ভেসে এলো আমার কানে। হোয়াট দ্য হেল, ওপরে থাকা এত বড় আর ভারী পর্দা নিচে পড়লো কি করে? কণ্ঠস্বরটা আর কারো নয়, আয়াসের। ওনার কথাতে এতটুকু বুঝতে পারলাম এটা একটা বড়সড় মাপের পর্দা। এই পর্দার ভেতর থেকে বের হতে হলে অনেকটা বেগ পেতে হবে। তবুও হাল ছাড়ছি না। হাত দিয়ে মাথা থেকে নামানোর চেষ্টা করছি। বের হওয়ার জন্য পিছোচ্ছি 1 পা 2 পা করে। তখনই ধাক্কা খেলাম পিঠের সাথে কারো। সামনে ঘুরতেই কপালে ঠিপকে চোখ জোড়া বন্ধ করলাম। অন্ধকার আর এত ময়লার মাঝেও কেউ আমার কোমর টেনে নিল। আমি হতভম্ব প্রায়। জোরে আমাকে টান দিতেই ওনার বুকের উপর হাত পড়ল। আমার কানে গরম নিঃশ্বাস পড়ছে ওনার। আমি আয়াসের বুকে হাত লাগিয়ে নিজেকে ঠেলছি ছাড়া পাওয়ার জন্য। ফিসফিস কণ্ঠ শুনে থেমে গেলাম। অন্ধকার পরিবেশ, তুমি আর আমি, ইউ অ্যান্ড মি। একবার শুধু এখান থেকে বের হতে পারি। বাই দ্য ওয়ে, এই পর্দা ফেলে দেওয়ার প্ল্যানটা আপনিই করেছেন? অন্ধকারে ওনার হাসি দেখতে না পেলেও হাসির শব্দটা স্পষ্ট কানে এসে ঠেকল। তখনও আমি পুরোপুরিভাবে লোকটার হাতের বাহু ডোরে। উনি হাত দিয়ে আমার কাঁধ এপাশ থেকে ওপাশ শক্ত করে চেপে ধরেছেন। পেছন থেকে কানে ফু দিয়ে বলে উঠলেন, অফকোর্স নট। আমার প্ল্যানিং হলে এতটা ময়লা পর্দা ফেলতাম না তোমার ওপরে। সুন্দর পর্দা ফেলে তোমার সাথে রোম্যান্স করতাম। ওনার বিশ্রী কথাবার্তাতে আমার বোনটা ঘৃণায় বিষিয়ে যেতে থাকলো। একটা মানুষ একটা বিশ্রী কী করে হতে পারে তা সত্যিই জানা নেই আমার। কথার উপর এক বস্তা রাগ ঢেলে কিছু বলার আগেই আস্তে আস্তে পর্দা উঠতে থাকলো। আমি ওপরে তাকালাম। আস্তে আস্তে মাথার ওপর ভার কমতে থাকলো। কিঞ্চিত আলো আমার চোখে এসে পড়ল। পুরো পর্দা তুলে নেওয়া হলো। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। পা ফেলতে নিলে কিছু একটা আটকে ধরল। মনে পড়ল আয়াস আমার কাঁধ ধরে রেখেছেন। কাঁধ নাড়িয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আমাকে ছাড়ুন। কথাটা বলেই সামনে এবং আশেপাশে তাকালাম। সবাই আমাদের দিকে ভূত দেখার দৃষ্টিতে চেয়ে আছে, যেন আমরা কোনো ভিন গ্রহের প্রাণী নয়তো কোনো ভূত, যেটা দেখাতে সবাই উদ্বিগ্ন। কয়েক সেকেন্ড পর অনেকের ঠোঁটে হাসি দেখতে পেলাম। সবাই ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। তাদের হাসির কারণ খুঁজে পেলাম না। তখনই ভাইয়ার আগমন ঘটল। ভাইয়া হাতে গ্লাস নিয়ে আমার দিকে আসছে। আমার কাছে এসে থমকে দাঁড়ালো ভাইয়া। আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল ঠিক করে। তারপর সেও মিটিমিটি হাসতে শুরু করলো। ব্যাপারটা আমার কাছে বেশ ইনসাল্টেড হয়ে দাঁড়ালো। আমি কয়েক ধাপ ফেলে ভাইয়ার কাছে গিয়ে কোমরে হাত রেখে বললাম, কি ব্যাপার ভাইয়া, তোমরা সবাই হাসছো কেন? আমার মুখে কিছু লেগে আছে? ভাইয়া হাসির সাইডে চেপে রেখে গলা খাকারি দিয়ে বলল, তোর মুখে নয়, তোর পা থেকে মাথা পর্যন্ত ধুলো লেগে আছে। কথাটা বলেই হাসতে শুরু করলো ভাইয়া। আমি ঘুরে আয়েশের দিকে তাকালাম। ওনার অবস্থাও ঠিক আমার মতোই। পুরো কালো কোট সহ ফর্সা মুখে এবং চুলেও ধুলোতে মাখামাখি। তবুও তার মুখে সেই গা জ্বালানো হাসি। ওনার থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকালাম। আমাদের ওপর হাসার যথেষ্ট কারণ আছে। এতটা ধুলো ময়লা মুখে লেগে নির্ঘাত কোনো সার্কাসের জোকার লাগছে। আচমকা ভাইয়া বলে উঠল, আরে ওই তো আয়াস চৌধুরী। আয়েশের দিকে ইশারা করে, ওনার চোখে মুখে ময়লা দেখছি। তোরা কি একসাথে পর্দার নিচে আটকা পড়েছিলি নাকি? আমি রাগে ফুঁসতে ফুঁসতে ভাইয়ার দিকে তাকালাম। বিস্ফোরিত কণ্ঠে বলে উঠলাম, তার বলতে ওই লোকটার জন্যেই তো সেখানে আটকা পড়েছিলাম। কথাটা বলা মাত্রই আয়াস আস্তে আস্তে নিজের পকেটে হাত দিয়ে ভদ্রবেশে আমাদের দিকে এগিয়ে এলেন।
ভাইয়ার সাথে সাথে নিজের মুখে হাসি ফুটিয়ে তুলে বলে উঠল, হেই, আয়াস চৌধুরী, রাইট? ইয়া, বাট আপনাকে তো চিনতে পারলাম না। ভাইয়া সরু গলায় বলে উঠল, না চেনারই কথা। আপনার পজিশন এতটাই উঁচু লেভেলের যে আমাদের চিনবেন না। বাই দ্য ওয়ে, আই এম রিক রায়জাদা। আর এই যে আমাকে দেখিয়ে দিয়ে বলল, আমার ছোট বোন আনিশা রায়জাদা সাবিহা। আয়াস মাথা নাড়িয়ে আমার দিকে এক পলক তাকালেন, ঠোঁট ভিজিয়ে বললেন। ও আই সি। আমি আয়াসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এই মুহূর্তে ওনার মতো আরও দুটো নাটকবাজ লোক আমার চোখে পড়ছে না। এমন হাবভাব করছেন যেন আমাকে চেনেনি না। আমি বিরক্তির শ্বাস ফেলে নিচের গায়ের ধুলো ময়লা ঝাড়তে শুরু করলাম। তখনই আমার সামনে একটা কালো রঙের রুমাল তুলে ধরলেন আয়াস। আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিচের মুখ ভার করে বললাম, নো থ্যাঙ্কস। আমার কথায় আয়াস দমে গেলেন না। আমার আশেপাশে এক পাক ঘুরে আবারও আমার দিকে রুমাল তুলে ধরলেন। ফিচেল গলায় বললেন,